এখন আমি দুইটা সভ্যতা নিয়ে আলোচনা করব যারা আমাদের শাসন করেছে। একটা হলো গিয়া ইংল্যান্ড এবং আরেকটা হলো গিয়া পাকিস্তান। তো ইংল্যান্ড ও পাকিস্তান দুইটা দেশই বাংলাদেশে শাসন করেছে এবং পাকিস্তানের শাসনটা তো শিক্ষা অদ্ভুত। বাংলাদেশ ইংল্যান্ডকে শাসন করতে পারে না, কিন্তু ইংল্যান্ড অনেক দূর থেকে এসে বাংলাদেশ শাসন করেছে। আর পাকিস্তানের ব্যাপারটা হলো যে পাকিস্তান বাঙালি মুসলমান বানাইলো, কিন্তু সমস্ত নেতৃত্ব পদ, সমস্ত বড় বড় পোস্ট, চাকরি বাকরি, সৈন্য সামন্ত, ট্যাঙ্ক, হেলিকপ্টার, এরোপ্লেন, এইসবের নিয়ন্ত্রণ ভাগ চলে গেল পাঞ্জাবিদের। তো এই জিনিসটা কিন্তু আমরা আজও খেয়াল করে নিই, বিষয়গুলো খেয়াল করতে হতো। এদের পিছনে ছিল ইংল্যান্ড এবং ইসের পিছনে ছিল শৃঙ্খলা। তো ইংল্যান্ডে শেক্সপিয়ারের প্রভাব নিয়ে আমি আলোচনা করেছি। আজকে ইংল্যান্ডে বার্ট্রান্ড রাসেলের জীবনে শৃঙ্খলা এবং ইকবালের জীবনে শৃঙ্খলা, এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। ইকবাল বলতেন যে আগে পুরনো সভ্যতা, যেটা পাকিস্তান তো নতুন রাষ্ট্র, তো বলতেন বার্ট্রান্ড রাসেলের কথাই আগে বলি। বার্ট্রান্ড রাসেল তিনি একবার ব্রিটিশ সৈন্যরা আটকা পড়েছে, তখন ওদেরকে উদ্ধার করতে জাহাজ পাঠানো হবে কিনা, সেই জাহাজ ডুবে যাবে কিনা, এটা একটা চিন্তার বিষয় ছিল, যুদ্ধের ময়দান। তো বার্ট্রান্ড রাসেল বললেন যে এই একটা জাহাজ বানাইতে লাগে 3 বছর, আর একটা ট্র্যাডিশন বানাইতে লাগে 300 বছর। কাজেই আমরা যদি ব্রিটিশ সৈন্যদের উদ্ধারে না যাই, আটকে পড়া ব্রিটিশ সৈন্যদেরকে, তাহলে কি আমাদের ট্র্যাডিশনটা ভঙ্গ হবে। এই ট্র্যাডিশনটা আমি ভঙ্গ করতে দিতে পারি না। তাহলে এইগুলো কী ছিল? এগুলো ছিল ডিসিপ্লিন। তো সেই ডিসিপ্লিনগুলো ব্রিটিশদের মধ্যে প্রচণ্ডভাবেই ছিল। এবং বার্ট্রান্ড রাসেল তিনি কিন্তু বলতেন আমার সমস্ত দর্শনকে রুশোর বিপরীত হিসেবে বর্ণনা করা যায়। রুশো বলেছিলেন যে বিফোর ম্যান, না, রুশো বলেছিলেন যে এ ম্যান ইজ বর্ন ইন চেঞ্জ বাট হিজ এ ম্যান ইজ বর্ন ফ্রি বাট হিজ চেঞ্জ এভরিহোয়ার। একটা বাচ্চা স্বাধীনভাবে জন্মায়, মানে যা ইচ্ছা কথা বলে, যেখানে ইচ্ছা প্রস্রাব করে, যেখানে ইচ্ছা পায়খানা করে, যা ইচ্ছা খায়, বাট হিজ চেঞ্জ এভরিহোয়ার। কিন্তু বড় হয়ে সে নানান শৃঙ্খলে আটকা পড়ে। মানে এইটা কিন্তু একটা শৃঙ্খলা বিরোধী একটা চিন্তাভাবনা রুশোর মধ্যে সবসময় ছিল। এবং বাংলায় এই শৃঙ্খলা বিরোধী চিন্তাভাবনা রবীন্দ্রনাথ নজরুলের মাধ্যমে আইসা বাঙালি শৃঙ্খলাকে পছন্দ করে না। ফলে সারা পৃথিবীতে যেটা ঘটনায় সেটা বাংলাদেশে ঘটছে, একসময় সারা পৃথিবীতে যেটা ঘটনায় সেটা ফ্রান্সে ঘটছে। ফ্রান্সে মারামার কাটকাট শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে। কিন্তু বাঙালিতে যে সারা পৃথিবীতে যে বিদ্রোহ ঘটনা সেটাও ঘটছে। তো এই রুশোর কারণে এবং এখানে বাংলাদেশের রবীন্দ্রনাথ নজরুলের কারণে শৃঙ্খলার বিরুদ্ধে অনেক আছে। কিন্তু বার্ট্রান্ড রাসেল বলতেন আমার সারা জীবনের তপস্যাটা হলো অ্যান্টি রুশো, রুশোর উল্টা। আমি বার্ট্রান্ড রাসেল বলতো যে রুশোর উল্টা কথাটা কি, এ ম্যান ইজ বর্ন ইন চেঞ্জ বাট হি বিকেম ফ্রি বাই অ্যাবাইডিং রুলস। একটা মানুষ শৃঙ্খলিত হয়ে জন্মায়, সে কিছু করতে পারে না, সে খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, সে বুঝে না কোনটা খাইতে হবে কোনটা না খাইতে হবে, বাপ মাতারে শিখায়, রুলস রেগুলেশন শেখায়। তখন সে বড় হয়, সে তখন শক্তি হয়, সে তখন স্কুল হেডমাস্টার হয়, প্রিন্সিপাল হয়, একটা কলেজের, একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হয়, একটা দেশের রাষ্ট্রপতি হয়। এগুলো কি সে বড় হয়ে হয়, তাহলে সে তখন ফ্রি হয়। ফ্রি হয় কীভাবে? সে এই প্রক্রিয়ার মধ্যে তখন কতগুলো নিয়মকানুন মানতে হয়। তাহলে কতখানি নিয়মকানুনের পাবান ছিলেন, অনুসরণকারী ছিলেন এই বার্ট্রান্ড রাসেল। কিন্তু বার্ট্রান্ড রাসেলকে বাঙালিরা বুঝতেই পারেনি। বাঙালিরা বুঝতে না পারার ফলে যারা শৃঙ্খলা বিরোধী ছিলেন তারা বার্ট্রান্ড রাসেলকে বই ছড়ে করছেন। শওকত ওসমান শৃঙ্খলা বিরোধী ছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু এই একটা বই উৎসর্গ করছিলেন, না উপদেশ বইটা উৎসর্গ করেছিলেন বার্ট্রান্ড রাসেলকে। তারপরে আহমেদ ছফা বার্ট্রান্ড রাসেলকে অনুবাদ করেছেন, কিন্তু বার্ট্রান্ড রাসেল সেভাবে পড়েননি। আরে বাবা, তুমি অনুবাদ করার আগে তুমি পড়ো, জানো, তারপরে তুমি নিজের ভাষায় বলো। বাঙালি হয়েছে কি, অনেকেই বলে খালি অনুবাদ। তুমি যদি নিজে না পড়ো তাহলে তো তোমার অনুবাদটা সঠিক হবে না। যেমন এই যে কাজী আব্দুল ওয়াদুদ, তিনি গেটের জীবনী লেখছেন, বেশ কিছু ইংলিশ বই অনুবাদ কইরা, তাহলে তো হইল না। তাইলে কি তুমি জার্মান দর্শন পড়ো, জার্মান দর্শন পড়লে পরে তুমি গেটের জীবনটা বুঝবা।
একটা সমুদ্রের যে পরিমাণ রিসোর্স থাকে একটা নদীর সে পরিমাণ রিসোর্স থাকে না। তাহলে সমুদ্রের কাজটা নদী দেওয়া হয় না। সমুদ্রে যত বড় বড় ঢেউ উঠে নদীতে সেই পরিমাণ ঢেউ উঠতে পারে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, আমাদের রিসোর্সটাকে বড় করতে হবে, যেটা বাংলাদেশের বাঙালি মুসলমানের স্পেশালি। আর বাঙালি হিন্দুদের রিসোর্স অনেক বড় থাকলেও এদেরকে আমরা বলবো কারুনের ধন, যে যেখান থেকে কোনো ফায়দাও, যেহেতু তারা সত্য কথাটা প্রচার করেনি, মিথ্যা কথাগুলো প্রচার করেছে বঙ্কিম, স্পেশালি বঙ্কিম এবং রবীন্দ্রনাথ। তাহলে এই দুজনের জন্য বাংলা সাহিত্য কিন্তু অনেক পুয়ার হয়ে আছে, এবং তাদেরকে ফলোকারী এই যে নামকে আহমেদ ছফা বলি আর শওকত ওসমান বলি, বাঙালি মুসলমান যেগুলো শওকত ওসমান বলি আর আহমেদ ছফা বলি, আর নাম কি বলে এই হুমায়ুন আজাদ বলি। হুমায়ুন আজাদও আমারও বিশ্বাস বইটা শুরু করেছিলেন বার্ট্রান্ড রাসেলকে। হুমায়ুন আজাদও বার্ট্রান্ড রাসেল পড়েননি। বার্ট্রান্ড রাসেলের যে উচ্চভূমি, ব্রিটিশ আর জার্মান দর্শনের যে কনফ্লিক্ট, সেগুলোও হুমায়ুন আজাদ পড়ে দেখেননি। ফলে হুমায়ুন আজাদ তাকে বুঝতে পারেননি, কাকে বুঝতে পারেননি, এই বার্ট্রান্ড রাসেলকে। শওকত ওসমান বার্ট্রান্ড রাসেলকে বুঝতে পারেননি, এবং নাম কি বলে শওকত ওসমান, হুমায়ুন আজাদ এবং আহমেদ ছফা, এই তিনজনই বার্ট্রান্ড রাসেলকে বুঝতে পারেননি। আর 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 ইও গেটেকে বুঝতে পারেননি। কে বুঝতে পারেননি? হলো গিয়া নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ, তিনিও গেটেকে বুঝতে পারেননি। তাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে তাহলে এখন মানে আমরা এই বার্ট্রান্ড রাসেলের জীবনের শৃঙ্খলা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং শৃঙ্খলাকে তিনি কত গুরুত্ব দিতেন। এখন আমি আসবো ইকবালের। ইকবাল আর বার্ট্রান্ড রাসেল প্রায় কাছাকাছি সময় জন্মেছিলেন। ইকবাল জন্মেছিলেন 1875 সালে, আর তিনি জন্মেছিলেন 1872 সালে। ইকবাল ছিলেন 3 বছরের ছোট, কিন্তু ইকবাল মাত্র 60 বছর বয়সে মারা যান, আর বার্ট্রান্ড রাসেল 98 বছর বয়সে মারা যান। প্রায় 38 বছর বেশি ছিলেন বার্ট্রান্ড রাসেল। তাইলে এখন আমরা দেখব যে ঈশের জীবনের শৃঙ্খলাটা কত ইম্পর্ট্যান্ট ছিল। সেটা হলো গিয়া এই ঈশের জীবনে প্রচণ্ডভাবে শৃঙ্খলাটা ইম্পর্ট্যান্ট ছিল। সেটা হলো গিয়া আল্লামা ইকবাল, পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, পাকিস্তান রাষ্ট্রের হার্ট বলা যায়। তাহলে এই পাকিস্তান রাষ্ট্রের যে হার্ট বার্ট্রান্ড রাসেল হচ্ছে ইকবাল। সেই ইকবালকে আমাদের বুঝতে হবে। ইকবালকে বুঝতে গেলে তো ইকবাল কিন্তু প্রচণ্ডভাবে নিয়মকানুনকে মেনে চলতেন। তিনি প্রেমের ডিসিপ্লিনের কথা বলতেন। তিনি বলতেন যে মজনু যে তখন লায়লাকে আর ফলো করে না, মুসলমান সেই রকম জ্ঞান বিজ্ঞানকে ফলো করে না। এর ফলে মুসলমানরা এখন গোটা মানে আর জ্ঞান বিজ্ঞানকে ফলো করে না, কেন কি তারা প্রেমকে ফলো করে না মুসলমানকে। তো ফলে মুসলমানদের মধ্যে এখন আর সূর্যবীর্য নাই, মুসলমানদের মধ্যে এখন আর সম্পদ নাই। হ্যাঁ, ইকবাল কিন্তু বারবারই বলেছেন, নাই আলীর ত্যাগের সাগরধারা, নাই সম্পদ ওসমানের, কেমন করে আশা করো তবু তাদের রুহানি সংযোগে। তার মানে কি তিনি ত্যাগের সাধনাও চাচ্ছেন, আবার সম্পদও চাচ্ছেন। দুইটার সমন্বয় ঘটলে পড়ে তখন ইসলাম জয়যুক্ত হয়। তাহলে এই যে প্রেমের সাধনা, ইকবাল যে ডিসিপ্লিন, এই জন্য বারবারই তিনি বলতেছেন যে এই মুসলমানদের মধ্যে বারবার তিনি বলতেছেন যে সেই ডিসিপ্লিনটা নিয়ে আসতে হবে, প্রেমের ডিসিপ্লিন, আকর্ষণ থাকতে হবে। আকর্ষণ না থাকলে পরে যেমন ইকবাল বলতেছেন যে চাঁদ সিতারা যেমন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, জাজবে বাহাম, যেটা মাধ্যাকর্ষণ না থাকলে পরে, অভিকর্ষ মহাকর্ষ বল না থাকলে পরে গোটা এই যে এই যে সৌরমণ্ডলের যে গ্রহগুলো ইসের দিকে সূর্য কেন্দ্র করে ঘুরছে, এটা তখন আর ঘুরবে না। এইরকমই মুসলমানদের জীবনে তিনি বারবার বলতেছেন আকর্ষণ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। তাহলে তিনি বলতেছেন যে আকর্ষণ না হইলে না থাকে চাঁদ সিতারার আঞ্জুমান বা প্রতিষ্ঠান, চাঁদ সিতারার যে প্রতিষ্ঠান এগুলো আর থাকবে না। তাইলে ইকবাল কি বলতেছেন? যে ইকবাল বলতেছেন যে যদি কেহ চায় অঙ্গুলি হেলনে পরিচালনা করতে, আঙ্গুলের ইশারায় পরিচালনা করতে চাঁদ সূর্য ও নক্ষত্র, সে যেন গ্রহণ করে নিয়মের বন্দিত্ব। নিয়মের অধীন হলে তা মানুষের আঙ্গুলের ইশারায় কি হবে? চাঁদ সূর্য সরে যাবে। তাহলে এই যে চাঁদ সূর্য সরে যাওয়া, এইগুলা কিন্তু একটা রূপকধর্মী কথা। যে এখানে বলছে যে ডিসিপ্লিনকে ফলো করতে বলছেন ইকবাল বারবার বলতেছেন যে এই নাম কি বলে, যদি আবার ইকবাল বলতেছেন যে যদি কেহ চাহে আঙ্গুল না, যদি নাম কি বলে একটি বালিকণা উঠতে থাকে প্রেমের আশনিশে, সে
বিধ্বস্ত করতে পারে সূর্যকে। একটা বালু যদি প্রেমের দ্বারা উড়ে তখন সে সূর্যকে ধ্বংস করে দিতে পারে। তাহলে কি একটা বালুকণার মধ্যে সূর্যের থেকে বেশি শক্তি চলে আসতে পারে কখন, যদি সে বালুকণার মধ্যে প্রেম থাকে। তাহলে প্রেম কি একটা নিয়ম, একটা ডিসিপ্লিন। তাহলে এই জন্যই কিন্তু উত্তর ভারতের প্রেমের প্রচণ্ড জয় জয়কার। ইশকে বিনা ক্যা জিনা ইয়ার, ইশকে বিনা ক্যা মারনা ইয়ার, গুড়সে মিঠা ইশক ইশক, ইংলিশে খাট্টা ইশকে ইশকে। এটা কিন্তু এই তাল মুভির গান, সুভাষ ঘাই পরিচালিত। তাহলে প্রেম ছাড়া কি বাঁচবো, প্রেম ছাড়া কি মরবো, তারপরে কি গুড়ের থেকেও মিষ্টি প্রেম, আবার এই ইসের থেকেও টক প্রেম, কার থেকেও টক, এই তেঁতুলের থেকেও টক। হে কই ইসলামি আপ খুদা। তাহলে এই যে প্রেমকে, প্রেমের এত জয়গান গাচ্ছে উত্তর ভারতে, কি যেটা জয়গান গাচ্ছে উত্তর ভারত হলো গিয়া ইকবালের প্রভাবিত আছে। দক্ষিণ ভারতে কিন্তু ইকবালকে ফলো করে উত্তর ভারত, দক্ষিণ ভারত কিন্তু তাদের এত পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, তারা মঙ্গল গ্রহে তারা পাচ্ছে। আর বাঙালি সামান্য দেখা যাচ্ছে যে ভারত চালাইতে পারতেছে না। আর ভারতের আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী হতে পারেনি বাঙালি, কিন্তু পাঞ্জাবি দেখা যাচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী 3 জন হয়েছে পাঞ্জাবি, কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে কে, এই ঋষি সুনাক, সে একজন পাঞ্জাবি হিন্দু। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে তারা শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিয়েছে। কারা গুরুত্ব দিয়েছে, সেটা হলো গিয়া বার্টন রাসেল এবং ইকবাল দুজনেই। তাহলে প্রেমের প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং যদি নিয়মের অধীনে থাকে তাহলে একটা বালিকণা, প্রেমের নিয়মের অধীনে থাকে তাহলে একটা বালিকণা সূর্যকে বিধ্বস্ত করতে পারে। কোনো মানুষ যদি তার মধ্যে নিয়মকানুনের সে অধীন হয় তাহলে কী হবে, চন্দ্র সূর্য নক্ষত্র তার আঙ্গুলের ইশারায় সরে যাবে। এর ফলে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে আজ পর্যন্ত একজন সৈন্য আরেকজন সৈন্যকে মেরেছে, এটা পাওয়া যায় না। ভারতে প্রায় পাওয়া যায় যে সেনা বিদ্রোহ ঘটেছে, সিপাহী উঠে যায় এইকে গুলি করে ফেলেছে, তার ইমিডিয়েট কমান্ডার তাকে গুলি করে ফেলেছে। কিন্তু বাংলায় হয়েছে কি, সেনাপ্রধানকে গুলি করে মেরে ফেলেছে। তারপর বিডিআর বিদ্রোহ হয়েছে, দেখা যাচ্ছে সেখানে তাদের বাহিনীর যে প্রধান ছিল শাকিল, তাকেও মেরে ফেলেছে বিডিআররা। তাহলে বিডিআর বাহিনীর প্রধান, তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন জিয়াউর রহমান, তিনিও সেনা বিদ্রোহ নিহত হন। তারপরে খালেদ মোশাররফ 3 দিনের হলেও বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন, তিনিও সেনা বিদ্রোহে মারা যান। তো কাজে বাঙালি কিন্তু শৃঙ্খলার গুরুত্বটা বুঝতে পারেনি। আমি আগে বললাম যে বাঙালিকে বিদ্রোহী কবিতাটা রবীন্দ্রনাথের প্রভাবে তিনি লিখেছিলেন। রবীন্দ্রনাথ এই বিদ্রোহের মাধ্যমে সভ্যতা এগিয়েছে এ বলেছেন। আসলে এটা সত্য নয়। সেটা কোথায় বলেছিলেন, শরতের সাথে 1921 সালে জুন মাসে যে এটা লিখেছিলেন, এই ডিবেট হয়েছিল, মানে তিনি লিখেছিলেন শিক্ষার মিলন, আর শিক্ষার বিরোধ লিখেছিলেন কে, সেটা হলো গিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্টা কথা বলেছিলেন রবীন্দ্রনাথ আগে লিখেছিলেন। তিনি বলেছিলেন যে সভ্যতা বিদ্রোহের মাধ্যমে এগিয়েছে, কিন্তু আজ আমরা জানি সভ্যতা ডিসিপ্লিন বা শৃঙ্খলার মাধ্যমেই এগোয়। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আমাদের এক স্কুলের প্রিন্সিপাল ছিলেন মোজাম্মেল হক, তিনি সবসময় বলতেন ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। কিন্তু পরে আমরা পেয়েছিলাম যে আগে ক্যাডেট কলেজে পড়াতেন। সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি বিষয়, শৃঙ্খলা ছাড়া কোনো সেনাবাহিনী জিততে পারে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে এই জন্যই কিন্তু এই ক্যাটাস্ট্রফিগুলোর মোকাবিলা করতে হয়েছে, বিডিআর বিদ্রোহ মোকাবিলা করতে হয়েছে, এবং এগুলো বরদাস্ত করতে হয়েছে। কিন্তু আমরা চাই যে এই বার্ট্রান্ড রাসেলের পরিপূর্ণ শিক্ষাটা বাংলাদেশে আসুক। বার্ট্রান্ড রাসেলের যে জার্মান দর্শন এবং ব্রিটিশ দর্শনের কনফ্লিক্টের মধ্যে বার্ট্রান্ড রাসেল বড় হয়েছেন। যেমন বার্ট্রান্ড রাসেল নিজেই বলেছেন, আমি আমার সমস্ত চিন্তাভাবনার মধ্যে উৎস ছিল 2টাই, একটা হলো কান্ট আর ক্যান্টরের যে কনফ্লিক্ট, যে ক্যান্টর দিয়ে কান্টকে মোকাবেলা করতে চেয়েছেন, যেটা তিনি পারেননি। সেটা নিয়ে আমার ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। যে জার্মান দর্শনকে মোকাবেলা করা তো সস্তা না, এবং তিনি কী ধরনের সঠতার উৎসাহ নিয়েছেন। কাজেই বার্ট্রান্ড রাসেলকে বুঝতে গেলে আমাদের জার্মান দর্শন অধ্যয়ন করতে হবে, যেটা আমাদের শওকত ওসমান, কাজী আব্দুল ওয়াদুদ এবং নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ এবং নাম কি বলে এই হুমায়ুন আজাদ, এই 3জনই বার্ট্রান্ড রাসেলকে বোঝার চেষ্টা করেননি, অথচ বহিষ্কার করেছেন। তো কাজে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, যে এই ডিসিপ্লিনটা বুঝতে হবে, যে নাম কি বলে, এবং সভ্যতা আগায় কিন্তু ডিসিপ্লিনের ভিতর দিয়ে। ডিসিপ্লিনের মাধ্যমেই জাতি হিসাবে একটা সময় শ্রেষ্ঠত্ব হয়ে ওঠে। যেমন ব্রিটিশের মধ্যেও শ্রেষ্ঠত্ব ছিল বলেই ব্রিটেন এখনও একটা দেশ হিসাবে শেক্সপিয়ারের শৃঙ্খলা তাদের মধ্যে আছে।
আছে, বার্টন রাসেলের শৃঙ্খলা তাদের মধ্যে আছে। হ্যাঁ, তো বাঙালি কিন্তু শেক্সপিয়ারকেও বুঝে না, বার্টন রাসেলকেও বুঝে না। এবং আর পাকিস্তান যে টিকে আছে তার পিছনে শৃঙ্খলা আছে, ইকবালের শৃঙ্খলা, কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রেই ইকবালকেও বুঝে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব আছে রবীন্দ্রনাথ এবং নজরুল যে এই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন সেটা কিন্তু ওই রবীন্দ্রনাথ আর তার প্রায় 3-4 মাস আগে বা 6 মাস আগে একটা হয়েছিল, ডিবেট হয়েছিল রবীন্দ্রনাথের শরৎ। সেই ডিবেটের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রবীন্দ্রনাথকে ফলো করে লিখেছিলেন, নাম কি বলে, বিদ্রোহী কবিতাটা কে লিখেছিলেন? নজরুল ইসলাম। 1922 সালের জানুয়ারি মাসের দিকে এটা লিখেছিলেন। বিজলি পত্রিকা সম্ভবত প্রথম এটা ছাপা হয়, বিদ্রোহী কবিতাটা। আর বিদ্রোহ কি শৃঙ্খলার উল্টাকে আমরা বলতে পারি বিদ্রোহ, রিবেলিয়ন বলি, গাদার বলি, আর যাই বলি, এই বিদ্রোহটা কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশের এই সেনাবাহিনীতে অনেক ক্ষতি করেছে। বিডিআর বিদ্রোহ ঘটেছে। জাতি হিসাবে আমরা দক্ষিণ ভারতের কালো কালো মানুষগুলো, বাংলার থেকেও কালো হলো দক্ষিণ ভারতের লোকেরা, তো দক্ষিণ ভারতের গড় ইনকাম বাংলার থেকে বেশি, কিন্তু বাঙালি গড় ইনকাম কিন্তু আজও মানে দক্ষিণ ভারতকে অতিক্রম করে যায়নি। কিন্তু একসময় বাংলাদেশি মুসলমানের গড় ইনকাম দক্ষিণ ভারতে বেশি হয়ে যাবে, এটা আশা করতেই পারি। এবং তখন কী হবে, বাংলাদেশের গড় ইনকাম ভারতের পর ডাবল হয়ে যাবে। তাহলে তখন বাংলাদেশের শৃঙ্খলার গুরুত্ব বুঝতে পারবে, জীবনের গুরুত্ব বুঝতে পারবে, কারণ লাইফ ইজ ডিসিপ্লিন। তো এই জিনিসটা বুঝতে হবে। এই নিয়মিত সরকারের প্রথম নিয়ম। তাহলে আমার কথাগুলি ভালো হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।